আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন, ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসেনি এখনো। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি ও সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের ৬১ বছরে পদার্পণ। চ্যানেল আই প্রাঙ্গণে মিলন মেলা সহ বর্ণিল আয়োজন। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে দেশের চামড়া শিল্প, সমন্বিত উদ্যোগে চামড়া খাত বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৫ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। বুধবার দিবাগত রাত ১:৫২ সচিবালয়ের ওই ভবনে আগুনের ঘটনা ঘটে, তবে আগুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সচিবালয়ের এ ভবনে অর্থ মন্ত্রণালয় সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনে গভীর রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট তা নেভানোর চেষ্টা করছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সচিবালয় সহ আশেপাশের এলাকা। কমেনি আগুনের তীব্রতা। বুধবার দিবাগত রাত ১:৫২ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের সহায়তা করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিপি ও এপিবিএনের সদস্যরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। প্রথমে ৮টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তা করছে বিজিবি। সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের জাহাজের ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছে, বেতন ভাতা, ছুটি, কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ ও বিল ভাউচার একা ভোগ করা নিয়ে ক্ষোভের কারণেই এই হত্যাকাণ্ড। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। গত ২২ ডিসেম্বর চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খুন করা হয় ৭ জনকে। নৃশংসভাবে ওই ঘটনা এখন দেশ জুড়ে আলোচিত। ঘটনার পর তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদিন পর মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। বুধবার বেলা ১২টায় কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, অভিযানে ইরফানের রক্তমাখা জিন্স প্যান্ট ও গ্লাভস জব্দ হয়েছে। তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদে ইরফান জানায়, বেতন ভাতা, ছুটি, কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ নিয়ে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়। সারা বাংলাদেশ থেকে আলোচিত হত্যাকাণ্ড, সেই আসামিকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আজকে বিজ্ঞ আদালত, জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। তার সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে আদালত ব্যাপক শুনানি নিয়ে তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, চেতনানাশক মিশিয়ে সবাইকে অজ্ঞান করার পর জাহাজের মাস্টার কিবরিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করা হয়। পরে ২৩শে ডিসেম্বর নৌকায় করে আত্মগোপনে চলে যায় ইরফান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৫ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার দিবাগত রাত ১:৫২ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা কমছে না। সেখানে আছেন আমাদের সহকর্মী মোশাহিদ রনি, যাচ্ছি তার কাছে। রনি,
সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। পরপরই ফায়ার সার্ভিস যেমনটি বলছে, তারা রাত 1:54-তেই অর্থাৎ 2 মিনিটের মধ্যে আসলে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেয়। তারপরও প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা সবশেষ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ব্রিফ করা হয়েছে, তারা যেমনটি আশাবাদ জানিয়েছেন যে 1 ঘন্টার মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলে একটা আশাবাদ জানিয়েছেন। তো আগুন লাগার কারণ এবং এতক্ষণ হয়ে যাওয়ার পরও যে নিয়ন্ত্রণে আসেনি, অর্থাৎ 19টি ইউনিটের দীর্ঘ সময়ের চেষ্টাও আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ আমরা যখন জানতে চেয়েছি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে অধিকাংশ রুমগুলো বন্ধ থাকা, তার পাশাপাশি আসলে কাচের জানালা এবং সব মিলে যে অবস্থা ছিল, অবরুদ্ধ অবস্থা, একটি সম্পূর্ণ বন্ধ অবস্থা একটি ভবনে যে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, এবং প্রাথমিকভাবে তারা ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ আসলে আমাদেরকে জানাতে পারেননি। তবে আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি, ভবনের 6 থেকে 7, 8 এবং 9 তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে। এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও ভবনের 8 তলা থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখেছি আমরা। তারপর পরে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন, তারা কাজ করে যাচ্ছেন। তাদের পাশাপাশি ইতিমধ্যেই র্যাব, বিজিবির সদস্য যেমন রয়েছেন, তেমনি সেনাবাহিনীর সদস্যরাও আসলে ঘটনাস্থলে রয়েছেন এবং জনতার ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে একটি অন্যরকম সকাল আসলে দেখতে পাচ্ছি সচিবালয় এবং সচিবালয় কেন্দ্রিক যে এরিয়া। তার পাশাপাশি প্রিয়াঙ্কা, আরেকটি ঘটনা, এই ঘটনার মধ্যেই আরো দুর্ঘটনা যেটি হয়েছে, যে এর মধ্যেই ফায়ার ফাইটারদের একজন একটি দ্রুতগামী ট্রাকের আঘাতে প্রথমে মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং আমরা সবশেষ সেই খবর পেয়েছি তিনি ইতিমধ্যেই নিহত হয়েছেন। তো এই ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত না হলেও ইতিমধ্যেই কিন্তু হতাহতের একজন ফায়ার ফাইটার নিহতের খবর ইতিমধ্যে আমরা নিশ্চিত হতে পেরেছি। কিন্তু যেহেতু শেষ মধ্যরাত পরবর্তী সময়ে সচিবালয়ের এই 7 নম্বর ভবনটিতে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত, স্বাভাবিকভাবেই সেখানে কোনো আসলে জনমানুষ ছিলেন না, যে কারণে জানমালের ক্ষয়ক্ষতি বিষয়টি এখন পর্যন্ত আসলে সেভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার পাশাপাশি যে আগুনের যে এইরকম একটি ঘটনা, সচিবালয়ের মতো সুরক্ষিত একটি ভবনে স্থাপনায় যে আগুন, সেটিকে আসলে অনেকেই ইতিমধ্যে আমরা প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা বলছেন এখানে অনেকেই নাশকতার কোনো আশঙ্কা রয়েছে কিনা এ ধরনের প্রশ্ন করা হলে তারা প্রাথমিকভাবে সেই ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন। তো এটি এখন পর্যন্ত একটি দুর্ঘটনা হিসেবে আসলে দেখা হচ্ছে এবং শেষ পর্যন্ত খুব দ্রুত কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কমিয়ে আনা যায় সেই চেষ্টাটাই মূলত এখানে করা হচ্ছে এবং সমস্ত বিষয়গুলো যেন সুশৃঙ্খলভাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যায় সেই জন্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে সমর্থন দিচ্ছেন। তো আমরা প্রিয়াঙ্কা যদি দেখাই যে এখানে আসলে এখনো ধোঁয়া বেরোচ্ছে ভবনের দুইটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে, আরো কয়েক জায়গা থেকে আগুনের ধোঁয়া বের হওয়ার প্রায় বেরিয়ে আসছে। এর পাশাপাশি আমরা যেমন জানতে পেরেছি এই ভবনটিতে আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের বেশ কিছু বিভাগ রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বলা যায় যে দাপ্তরিক কাজের যে প্রাণকেন্দ্র অর্থাৎ সচিবালয়। রনি, ধন্যবাদ আপনাকে। রনি, বিপন্ন মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল প্রকৃতি সংরক্ষণ পদক 2023-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। একই সাথে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আলিম আল রাজির রিপোর্ট।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ১৬ বছরের পদার্পণ ও ১৩তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে জমকালো আয়োজন। বাংলাদেশের মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে দীর্ঘ ৩ দশক ধরেই নিরলস কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। এক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৩ পেয়েছেন তিনি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। নদী যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমার দরকার রিভার বেসড এবং নদীভিত্তিক এবং নদীর প্রতি রেসপন্সিবল ম্যান পাওয়ার তৈরি করা। এই ম্যান পাওয়ার তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা নদী গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, পরিবেশ গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে সাস্টেইন করতে পারবো না। এক যুগেরও বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি জীবন ফাউন্ডেশন নানা কর্মকাণ্ড করে যাচ্ছে। আমাদের নতুন সংযোজন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব, যেটা আমরা শুরু করেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া যেই গান অথবা নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, সেগুলোকে ফিরিয়ে আনা এবং সেগুলোকে তুলে ধরা, যার ব্র্যান্ড নেম হয়েছে পিওজে মিউজিক। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগ দুটোই হয়েছে আমাদের এই ৫৩ বছরে। আমরা এখনও আমাদের প্রকৃতি পরিবেশকে যেখানে রাখার কথা ছিল, আমাদের বাংলাদেশটা যেখানে আসার কথা ছিল, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা যেন একটা ভালো বাংলাদেশ গড়তে পারি এবং বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেন আমাদের সবার থাকে। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। Mukid Majumdar Babu, your work is so impressive. I really enjoyed watching your video and seeing how you actually promote conservation through so many ways, including learning from the experiences of other countries who are doing the work well. জাতীয় প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন নীতি নির্ধারকরা। হালদাতে ডলফিনের কী কী থ্রেট আছে এবং সেটি কিভাবে সংরক্ষণ করা যায়, এই কার্যক্রমের অংশ হিসাবে একজন প্রকৃতিপ্রেমিক হিসাবে, একজন হালদার গবেষক হিসাবে, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওলজির সম্মানিত প্রফেসর হিসাবে মঞ্জুরুল কিবরিয়াকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম। পানি দূষণ থেকে শুরু করে সব বিষয় নিয়ে আমরা কিন্তু কনসার্ন থাকি, কিন্তু এই কনসার্নের জায়গাটিতে পোশাকে যে দায়িত্ব আছে তার সাথে যদি সচেতনতার জায়গাটি একটু উন্নত হয়, অর্থাৎ আমরা যদি আরেকটু সচেতন হই এবং সেই সচেতনতার বার্তাতে যদি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি পৌঁছে যায়, তাহলে কিন্তু এর গুরুত্ব এবং মাত্রা অনেকাংশে বেড়ে যায়। মুকিত মজুমদার ভাইয়ের সম্পর্কে দুই একটা কথা বলি। ওনার যে কাজটা সেটাও খুব ফোকাসড। উনি বন্যপ্রাণী, প্রকৃতি, পরিবেশ এগুলোর বিভিন্ন বিষয় চুম্বকভাবে তুলে এনে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করেন। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা তাদের কাছে মানুষ খুন এগুলো যত গুরুত্ব পায়, নদী খুন, বন্যপ্রাণী খুন এগুলো অত গুরুত্ব পায় না। আগে মেগা প্রকল্প নিয়ে কথা বলবো, আগে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তারপরে এতটুকুর একটা সবুজের কথা বলবো বা একটা বন্যপ্রাণীর কথা বলবো বা আমাদের আশেপাশের কুকুর আর বেড়ালের কথা বলবো। প্রকৃতি ও জীবনের কাজটা আসলে ওই ধারণা থেকে আমাদেরকে সরিয়ে এনেছে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন পা রাখল ৬১ বছরে। বিটিভির জন্মদিনটি প্রতিবারের মতো এবারও উদযাপন করেছে চ্যানেল আই।
চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে বিটিভির এক সময়ের শিল্পী, কলা কুশলী ও কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। বিটিভির হারিয়ে ফেলার স্বর্ণযুগ আবার ফিরবে বলে প্রত্যাশার কথা জানান অতিথিরা। লায়লা নওশিনের রিপোর্ট। দীর্ঘ ৬০ বছর ধরে দেশ, মাটি ও মানুষের কথা বলা দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে প্রতিবারের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের সকালে বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের সুসজ্জিত প্রাঙ্গণ থেকে শুরুতেই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির পরিচালনা মণ্ডলীর সদস্যরা। টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের সবার জন্য আজকের দিনটি নিঃসন্দেহে অনেক আনন্দের। চ্যানেল আই তো বটেই, কারণ আমাদের জন্মই হয়েছিল বাংলাদেশ টেলিভিশন থেকে। সেই হিসেব করে আমরা প্রায় গত 12 বছর তো হলো বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে করে থাকি। বিটিভিতে যদি আমরা কাজ না করতাম, আমরা আজকে কিন্তু চ্যানেল আইকে এই জায়গায় আনতে পারতাম না। এবং আমাদের যদি বলি যে মূল শিক্ষা, সেটা কিন্তু বিটিভির থেকে হবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী। ৬০ পেরিয়ে ৬১তে পা দেয়া বিটিভির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিটিভির মাধ্যমে গণমাধ্যমে হাতেখড়ি হওয়া বিশিষ্টজনেরা। ছিল ভার্চুয়াল শুভেচ্ছা বাণীও। যেহেতু পূর্ব পাকিস্তান সব জায়গায় সব ক্ষেত্রেই কিন্তু বঞ্চিত ছিল, তো তারা ঠিক করলো যে টেলিভিশনটা প্রথমে পূর্ব পাকিস্তানেই হবে। কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করে টিভি দেখতাম এবং আমার মা সবাইকে খাওয়াতেন এবং আদর করে টিভি দেখাতেন। এটার সাথে আমার একদম তারুণ্য থেকে বিভিন্ন সময়ের যে যোগটা আছে সেই যোগটার সাথে মিলে গিয়েছিল বলে সেখানে আমি একদম লম্বা সময় ছিলাম। আপনাদের যে স্কোপ আছে বিটিভির, এটা কারোরই নাই। আপনারা আবার জনগণের টেলিভিশন হন। আমি দেশে আবার এসেছি এবং আবার একটু নতুন অনুষ্ঠান করার চেষ্টা করছি, যার জন্য 37 বছর ধরে আমি চেষ্টা করছিলাম। আমার কাছে অদ্ভুত লাগলো যে কি যন্ত্র আসলো আমাদের দেশে। পরে জানলাম এটা টেলিভিশন, এবং সেখানে প্রচুর বেকার খাটলাম, পরিশ্রম করলাম এবং এখনো পরিশ্রম করি। আমি যেহেতু বিটিভিতে গড়ে উঠেছি, বিটিভি আমাকে লালন করেছে, বিটিভি আমাকে এখনো মানুষের কাছে পরিচিতি রেখেছে। অনুষ্ঠানে প্রথম টেলিভিশন দেখার স্মৃতিকথা সহ এক সময়ের বিস্ময়কর বোকা বাক্স নিয়ে নানা কথা উঠে আসে বিশিষ্টজনদের মুখ থেকে। ৭১-এর পরপর ৭২-এ ডিআইটি ভবনের টেলিভিশন, তখনই আমার অডিশন এবং প্রথম প্রোগ্রাম। প্রথম দিনই আমি লাস্টে গাইলাম আজি ভাল করিয়া বাজানের দোতরা, বাস এটাই আমার রুটিন হয়ে গেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। আয়োজন শেষে বাংলাদেশ টেলিভিশন তারিখ অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইয়ের পর্দায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত চামড়া শিল্প। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে এই খাত। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ ও সমন্বিত উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাবার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। আফরোজা হাসির রিপোর্ট। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনা থাকলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এই খাতের অগ্রযাত্রা নিশ্চিতে দরকার চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণে কাজ করছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। পরিবেশ দূষণ রোধ করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশলের মাধ্যমে পরিবেশগত মানদণ্ড এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। লক্ষ্যমাত্রা অর্জনে যুক্ত করা হচ্ছে মালিক, শ্রমিক সহ সকল অংশীজনদের। বাংলাদেশে পরিবেশ বান্ধব ও লাভজনক চামড়া খাত বিনির্মাণে প্রকল্প পরিচালনা করছে ইউরোপীয় ইউনিয়ন, সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ ৮টি সংগঠন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ছাদ কৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই। বড় শহরগুলো থেকে জেলা উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এই আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এ তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমান তার বাসভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই ছাদটি যেন একটি ফলের বাগান। মুন্সিগঞ্জ জেলা শহরের ঘনবসতিপূর্ণ এলাকা দেওভোগের এই ভবনটির ছাদে প্রফেসর ডক্টর শফিকুর রহমান ছাদ কৃষির আয়োজন করেন করোনার সময়টিতে। আগে থেকে অনুপ্রাণিত হয়ে আছি যে আমার যখন একটু সময় হবে, একটু সুযোগ হবে, আমি একটু এই কৃষির সাথে জড়িত হব। এই করোনায় আমাকে সেই সুযোগটা করে দেয়। সেই সময়ই আমি এই ছাদটাকে পুরোটা টাইলস করে দেই যাতে এখানে ওয়াটার লিকিং না হয়। এই অংশটা হলো আমার টার্গেট হাঁটাহাঁটি, যে সবুজ অংশটা। হ্যাঁ, হাঁটাহাঁটি করব, এটা শরীর ভালো থাকবে। ছাদের বিভিন্ন প্রান্তে নানা রকম মৌসুমি ফল আর শাকসবজি সবই সন্নিবেশ হয়েছে পারিবারিক উপযোগিতা, সৌন্দর্য এবং প্রয়োজনকে মাথায় রেখে। ডিফারেন্ট ভ্যারাইটিস ফুল দিয়ে আমি স্টার্ট করি মনের খোরাক মেটাবার জন্য। পরবর্তীতে দেখলাম আমার ছাদটা তো বেশ বড়, আমি আরো কিছু বড় কিছু করি না কেন। তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি স্টার্ট করলাম। পরে এই বড় গাছের দিকে আস্তে আস্তে ঝুঁকলাম, কিন্তু আমার শাকসবজি আমি ছেড়ে দিইনি। বিশুদ্ধ খাদ্য আর মনের প্রশান্তি যোগানোর এই সহায়তায় যোগ দিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও। এখন আবার আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে, পুরো কাজটা এখন তত্ত্বাবধান করে আমার ম্যাডাম। এক সময়কার শখ পরবর্তীতে নেশায় রূপান্তরিত হয় এবং অনেকেই মনে করেন যে ছাদ কৃষি শুধুমাত্র এখন আগের মতো সেই একটু মনের আনন্দ সেরকম নয়। শহরে নগরে বসবাস করতে গেলে যেই বিশুদ্ধ অক্সিজেনের দরকার হয়, শহর অঞ্চলে ছাদ কৃষি সেরকম অক্সিজেনের একটা বড় যোগানদাতা। মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে: তারুণ্য উৎসবের অংশ হিসেবে ঢাকার পর সিলেটে বিপিএল মিউজিক ফেস্ট মঞ্চ মাতিয়েছেন নগর বাউল জেমস ও আসিফ। জমে উঠেছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহাব ফেয়ার 2024। প্লট ও ফ্ল্যাট বুকিং এর সাথে মূল্য ছাড় সহ নানা অফার দিচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো। মধ্যবিত্ত শ্রেণীর জন্য সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট ছাড়াও ব্যাংক ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। ক্রেতা সুবিধা বিবেচনায় সব ধরনের স্টল রেখেছেন আয়োজকরা। রোকসানা আমিনের রিপোর্ট। সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে শুরু হয় আবাসন খাতের 26তম আয়োজন রিহাব ফেয়ার 2024। বড়দিনের ছুটি থাকায় বুধবার দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় মেলা প্রাঙ্গণে। স্বপ্ন তো সবারই থাকে যে নিজের একটা ফ্ল্যাট হোক এই শহরে, তো দুটো মিলেই আসে। আর আমার কাছে মনে হচ্ছে মধ্যবিত্তের এক্সপেকটেশনের তুলনায় একটু বেশি। ইনফরমেশন নিয়ে যাচ্ছি, বাসায় গিয়ে দেখে তারপর ওনাদের সাথে কন্ট্যাক্ট করব। ভ্রমণ, গিফট কিংবা আর্থিক ছাড় সহ সব ধরনের অফার রেখেছে আবাসন প্রতিষ্ঠানগুলো। ঢাকা শহরের উল্লেখযোগ্য জায়গায় আমরা 15টি বাসস্থানের নতুন প্রকল্প নিয়ে এসেছি। মোট 26টা প্রকল্প আমরা এখানে দেখাচ্ছি গ্রাহকদের আবাসিক। এর উপলক্ষে অ্যাপার্টমেন্ট সাইজটা হচ্ছে আমাদের 1500 স্কোয়ার ফিট থেকে আপওয়ার্ড আপনার 3400 স্কোয়ার ফিট প্লাস পর্যন্ত আমাদের এখানে আছে। ক্লায়েন্ট যদি 30% এনশিওর করতে পারে, দেন 70% আমরা ব্যাংক অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। ক্রেতার সমাগম আছে, কিন্তু ক্রেতার যে চাহিদা, ওই চাহিদা হচ্ছে ছোট ফ্ল্যাট এবং 1 কোটি টাকার ভিতরে। দর্শনার্থী বেশি, আইসা সবাই ঘুরে ফিরে দেখে যাচ্ছে আর কি। রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানালেন, ব্যাংক ঋণ পেতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবারের মেলায়। হাইরাস বিল্ডিং আসছে, তারা কন্টিনিউমের মতো বিক্রি করতেছে। এক দ্বিতীয়ত এখানে আমাদের এখানে কিন্তু গ্রিন বিল্ডিংও আসছে, যেটা আপনার শুনছেন যে আলো বাতাস স্বাস্থ্যসম্মত বিল্ডিং। ডিসকাউন্টের তো একটা ব্যাপার। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিহাব নিজে এই ফ্ল্যাটটা বিক্রি রিহাবের মাধ্যমে বিক্রি হচ্ছে। তা সবসময় কিন্তু রিহাব এর কাছে তারা আসতে পারবে যদি কোনো রকম সুবিধা অসুবিধা হয়। মোট 220টি স্টল নিয়ে আয়োজিত এবারের মেলা চলবে 27 ডিসেম্বর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ।
নেত্রকোনার জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দারা অল্প জমিতে অধিক ফলন হওয়া শাকসবজি ও ফল চাষ করে সফল হয়েছেন। 12 মাস ফলমূল ও শাকসবজি উৎপাদন কৃষকের আর্থসামাজিক উন্নয়নেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। কয়েক বছর আগেও নেত্রকোনার সদর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম ছিল নদীগর্ভে বিলীন হওয়া সহায় সম্বলহীনদের পিছিয়ে পড়া এক জনপদ। মাত্র 5 বছরে বদলে গেছে গ্রামের চিত্র। এখানে লোকসংখ্যা প্রায় 5000। অল্প জমিতে অধিক ফলন হওয়া শাকসবজি ও ফলমূল চাষের জন্য প্রসিদ্ধ এই গ্রাম। নদী তো ভাঙে গেছে, অনেক ভাঙে গেছে। আমরা এই শাকসবজি করি, শাকসবজি টমেটো করছি, শসা করছি, বেগুন আছে। গ্রামের তরুণরাও লেখাপড়ার পাশাপাশি সবজি চাষে আগ্রহী। নদী ভাঙনে জমি বাড়ি হারানোর পর অবশিষ্ট অল্প জমিতে বছর জুড়ে উচ্চ ফলনশীল শাকসবজি আবাদে অভাবনীয় সাফল্যের কারণে এই গ্রামটি এখন আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। প্রতি বছরে 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো বিক্রি হয়। এই সব কিছু মিলাই আপনার 4-5 লাখ টাকার মতো আপনার বিক্রি আসবে আর কি। এদিকে সবজির আবাদ বাড়ছে, অন্যদিকে বাজার মূল্য ভালো থাকায় এর আয় দিয়ে অনেকেই পুকুর খনন করে মাছ চাষ, গাবি পালন ও হাঁস মুরগির খামার করছেন। আমাদের গ্রামে সবাই এইটাই করে। কেউ আছে পড়াশোনা করিয়া চাকরি বাকরি না করে টমেটো করতেছে, করলা করতেছে। সবুজ মালটা, তারপরে ড্রাগনের বাগান আছে, আমার রামবুটানের বাগান আছে, পার্সিমন আছে। কৃষি বিভাগ বলছে নদী ভাঙন কবলিতরা অল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে। এক্সপেরিমেন্ট ট্র্যাপ এবং ইউরোস্টিকি পেপার এগুলি ব্যবহারের মাধ্যমে যাতে তারা বিষমুক্তভাবে সবজিটা উৎপাদন করতে পারে, এই জন্য আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। মাত্র কয়েক বছরে একটি গ্রামের চিত্র পাল্টে ফেলার মতো সমন্বিত উদ্যোগে দেশের রূপও বদলে দেওয়া যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। মইনুল হাসান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আকস্মিক বন্যা ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে নোয়াখালীতে গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এমন উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নির্বিচার প্রকৃতি ধ্বংস আর জলবায়ু অভিঘাতে বিশ্বের পাশাপাশি বাংলাদেশও ভুগছে নানান প্রাকৃতিক দুর্যোগে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত নোয়াখালীর প্রকৃতি পুনরুদ্ধার ও আগাম দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে জেলার বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মসূচি। নানা পদের ফলদ বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বন্যার কারণে আমার অনেক শখের গাছগুলো মারা গিয়েছে। এই গাছটি পেয়ে অনেক খুশি হয়েছি। আমি এই গাছটি রোপণ করতে পারবো। ফল দিবে, আলো দিবে, অনেক কিছু আমাদের উপকার করবে। অক্সিজেন দিবে, এই গাছটা ছায়া দিবে, তাই আমি এই গাছটা বাড়িতে লাগাবো। এটি রোপণ করলে ফল পাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। আমাদের যে ফলজ গাছের ক্ষতি হয়েছে, আমরা আশা করি এই অভাব ক্ষতিটা পূরণ হবে। গাছের চারাগুলি বিভিন্ন জায়গাতে রোপণ করা হয়, আমাদের আবহাওয়ার কিছুটা হলেও শীতলতা আসবে। আমাদের পরিবেশের সেই ভারসাম্য রক্ষার জন্য এই জন্য গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শিক্ষার্থী যেরকম গাছটাকে আপন মনে করে যত্ন করবে, যে পশু পাখি অন্যান্য প্রাণী যারা হচ্ছে গাছের এই ফল খেয়ে বেঁচে থাকে, তাদেরও যাতে হচ্ছে এই আবাসস্থলটা যাতে সুরক্ষিত থাকে। বাসযোগ্য নিরাপদ পৃথিবী বিনির্মাণে ব্যাপক সবুজায়নের পাশাপাশি দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন, 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসেনি এখনো। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের 61 বছরে পদার্পণ। চ্যানেল আই প্রাঙ্গণে মিলন মেলা সহ বর্ণিল আয়োজন।
এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে দেশের চামড়া শিল্প সমন্বিত উদ্যোগে চামড়া খাত বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।